বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিবি মিল্লাত। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার হাবিবি মিল্লাত, আবারও মধ্যবর্তী একটি নির্বাচনের দাবি কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং যেটুকু বোঝা যায় যে তাদের কথাবার্তায় যেটুকু প্রতীয়মান হচ্ছে যে তারা ধরে নিচ্ছে যে আগামী বছরের শুরুর দিকে বা মার্চ মাসের দিকে হয়তো একটি মধ্যবর্তী নির্বাচন তারা আশা করছে এবং সেই জন্যে তারা এখন জনসম্পৃক্ততা বাড়াবার জন্যে জনসংযোগ এর এক ধরনের কর্মসূচি জনসভা করছেন, আন্দোলনের জন্য আলটিমেটাম দিবেন একটা সোফার সংলাপ করবার জন্য। তো আওয়ামী লীগের অবস্থানটা কি? আমরা যেটুকু শুনি সাধারণভাবে রাজনৈতিক বক্তৃতায় যে কোনো ধরনের সংলাপের সুযোগ নেই। কয়েকটি ব্যাপার আসলে, সংলাপ যদি না হয় তাহলে মধ্যবর্তী নির্বাচনের আদৌ কোনো সুযোগ আছে কিনা, থাকছে কিনা? প্রত্যেক মানুষই আশা করে আসলে যে যেখানে থাকে সেই অবস্থান থেকে ভালো করার ইচ্ছা প্রত্যেকটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি। এটা আসলে কাউকে দোষ দেওয়া যাবে না, কারণ বিএনপি যে মধ্যবর্তী নির্বাচনের জন্য কথাবার্তা বলা শুরু করেছে বা বলছিল অনেকদিন ধরেই, এটা তাদেরকে বলতেই হবে। কারণটা না বললে তারা কি নিয়ে রাজনীতি করবে? তাদেরকে তাদের যে দলীয় কর্মী সমর্থক আছে তাদের চাঙ্গা করতে হবে, তাদেরকে সাথে রাখতে হবে। বিগত 2006-এর পর থেকে আজকে পর্যন্ত বিএনপি ক্ষমতায় নেই। এই আরো যদি 5 বছর এভাবে চলে যায়, দলীয় নেতাকর্মীদের ধরে রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে কথা বলে পত্রিকায় এসে টিভিতে এসব কথা বলে তারা দলীয় কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। কিন্তু কেন মধ্যবর্তী নির্বাচন হবে? আমরা যে কোনো কাজ করি বা গণতন্ত্রের কথাই হচ্ছে যে কোনো কাজ করতে হলে মানুষের উন্নয়নের জন্য করতে হয়, মানুষের জনস্বার্থে করতে হবে। কোনো ব্যক্তি স্বার্থে বা কোনো দলের স্বার্থে কিছু করা যাবে না, কারণ এটা জনস্বার্থে হয় না। তখন আপনি চিন্তা করে দেখেন, কেন মধ্যবর্তী নির্বাচনের কথা আপনি বা বলছেন আজকে? আমি আসলে বুঝতে পারছি না দেশে কি এমনটা হয়েছে যে তার জন্য। আমি তো মধ্যবর্তী নির্বাচন দাবিও করিনি, আমি আপনারা বৈধ না অবৈধ সে প্রশ্ন তুলিনি। এটি ওনাদের বক্তব্য। কে কোথা থেকে কি দাবি করলো সেই দাবি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমরা এখন আলোচনা করতে পারি কোনো গুরুত্বপূর্ণ, আমি বলি যে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। আমরা আলোচনা করতে পারি যে বাংলাদেশের গত বছর প্রবৃদ্ধি ছিল 6.24%। এইটা কিভাবে 7 ছাড়িয়ে যাওয়া যায় এই বছর এবং পরবর্তী বছরগুলোতে। আমরা দাবি করতে পারি যে বিদ্যুতের যে চাহিদার সাথে এখনো যে ডিমান্ড এবং সাপ্লাই ফুলফিল হয়নি, কিভাবে সেই সুন্দর করে বিদ্যুতের চাহিদা দিয়ে আমরা 24 ঘন্টা সারা এত বড় ব্ল্যাক আউট হয়ে গেল সারা দেশে কয়েকদিন আগে, বৈদ্যুতিক বিপর্যয় যে কোনো হতে পারে বৈদ্যুতিক বিপর্যয় হয়েছে। তার জন্য আমরা হাস্যকর কথাও শুনেছি বিএনপির কাছ থেকে। কেউ বলেছেন, ওই দিন নাটোরে একটা জনসভা ছিল আমাদের তৎকালীন বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়ার। কেউ বললেন যে তার জনসভা যাতে জনসমক্ষে না আনা হয় এই জন্য বিদ্যুৎ বিপ্লব। হাস্যকর কথাবার্তা বলতে বলতে আজকে সবাই হাসির পাত্র হয়ে যাচ্ছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি বলছি আলোচনা হবে কিভাবে বিদেশে থেকে যে লোকজন রেমিটেন্স পাঠাচ্ছে কিভাবে এটার বেস্ট ইউটিলাইজেশন করা যায়, কিভাবে 2021 সনের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা হয়, কিভাবে রাজনৈতিক স্থিতিশীলতা রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সঠিকভাবে তাদের কর্মকাণ্ড তারা যেন পরিচালনা করে সেভাবে পরামর্শ দেওয়া যায়। বাংলাদেশকে যাতে আমরা 2041 সনের মধ্যে একটা উন্নত দেশ করতে পারি তার জন্য একটা প্ল্যান করা যায়। কিভাবে যেখানে রাস্তাঘাট হচ্ছে না, স্কুল কলেজ ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য আরো কিভাবে ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজের সংখ্যা, ছাত্র ভর্তির সংখ্যা কিংবা নাইট শিফট ডে শিফট করে কিভাবে তাদেরকে অ্যাকোমোডেট করা যায়, এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। নির্বাচন প্রত্যেকটা দেশেই হবে, গণতান্ত্রিক দেশে আমাদের দেশেও হবে। 2019 সনে নির্বাচন হবে। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই ক্ষমতা পাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে, যে কোনো দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দল, গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান, তারা সেটি মেনে নিবে। সুতরাং এই মধ্যবর্তী নির্বাচন করে যাদের রাজনীতিকে টিকিয়ে রাখা দরকার তারা করতেই পারেন, কিন্তু 2019 সনের আগে কোনো নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। আমি এটা শেষ করছি, কারণ এই ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। যাদের রাজনীতিতে টিকে থাকা দরকার আপনি মনে করছেন, আপনার কাছে কি মনে হয় যে তাদের রাজনীতিতে টিকে থাকা দরকার কিনা, জরুরি কিনা আপনাদের জন্য? আমাদের জন্য আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকা সবচেয়ে বেশি দরকার। আওয়ামী লীগের হিসেবে কোনো অপোজিশনের দরকার নেই না। অপোজিশন মানে যে বিএনপি হতে হবে অপোজিশন, এমন কোন অপোজিশন দরকার নেই। অপোজিশন দরকার আছে শক্তিশালী বিরোধী দল,
যেটা আজকে বিএনপি একসময় মুসলিম লীগ ছিল, তারা কিন্তু নাই আজকে। আজকে বিএনপি গত বছর পর্যন্ত আছে, এখন তেমন কোনো দেখছি না। আমি 4টে বা 5টি মিটিং দেখেছি বিভিন্ন জায়গায় করার জন্য। একটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, একটা হয়েছে জামালপুরে, একটা হয়েছে নীলফামারীতে, আর একটা নাটোরে এই মাসের 1 তারিখে। তো এদের প্রচুর জনসমাগম হয়েছে এবং রাজনৈতিক বক্তৃতা যা দেওয়ার তারা দিয়েছেন। আমি তো বারবার এই কথাই বলার চেষ্টা করছি, দেশে সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু স্পেসিফিক্যালি ওই বিরোধী দলকে বিরোধিতা করে বিরোধী দল হতে হবে এই কথা আমি বলিনি। আমি বলছি সময়ের বিবর্তনে মুসলিম লীগ ছিল এক সময়, নাই, এখন বিএনপি আছে, এরপরে অন্য দল আসতে পারে, এমন কি আওয়ামী লীগ একদিন বিরোধী দলে চলে যেতে পারে, এটা আমরা জানি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকার আবার কেউ থাকতে হবে তো, সরকারে তো একটি তখন যে জনগণ যাকে নির্বাচন করে যাকে ক্ষমতায় দিবে সেই নির্বাচনে। জাতীয় পার্টি জামাতের কথা বলতে পারবো না, যদিও জাতীয় পার্টি আসে, জামাত আসার জন্য আমরা সর্বাত্মকভাবে বিরোধিতা করব, সকলভাবে বিরোধিতা করব। আর যদি অন্য কোনো পার্টি আসতে পারে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ বাধা দিতে চেষ্টাও করবে না, আর আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক তো অবশ্যই না। শুনবো আরো কথা আপনার নীলুফা চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইকে যারা দেখছেন প্রত্যেকেই, এবং সেই সাথে ধন্যবাদ সরকারি দলের আমার বন্ধু যিনি অনেক কথা বলে, মিনিটে 1 লক্ষ কথা বলে, তাকেও ধন্যবাদ। আমি মিনিটে কি শব্দ না বাক্য না, আমি স্ট্যাটিস্টিক্স আসলে কম বুঝি বলেই তো না সরকারি দল না বিরোধী দল, অতএব স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি যা বলবো এখন সব ঠিক। তো সেইখানে লক্ষ হতে পারে, 1000 হতে পারে, 100 হতে পারে, কিন্তু মিনিটে যারা 1 লক্ষ কথা বলে, আমি এরকম কথা বলি। বিশ্ববিদ্যালয়ে একটা প্রভাব ছিল। যাই হোক, আমি যদি এটা দিয়ে শুরু করি যে আপনি গণতন্ত্র খুব ভালো আছে, কেন মধ্যবর্তী নির্বাচন হতে হবে? জিল্লুর ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর আপনি বলছেন কেন হতে হবে। এই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কেন হতে হবে? আপনাকে যদি না বুঝাতে পারে, জিল্লুর ভাই যদি ফেল করে এখানে, কেন হতে হবে আমি এটা বলি না, আমি শেষ করি আপনার কথা। আমি একবার বলে ফেলেছেন, আপনি কেন দাবি করলেন, এটা আর্গুমেন্ট করেছেন যে আমি বলি, এটা বিএনপি বলে। কেন জিল্লুর ভাই বিএনপি বলবে? আপনি তো এই দেশের একজন নাগরিক, এই কথাটা তো আপনার ভেতর থেকে আসা উচিত যে দেশে 154টা আসনে নির্বাচনই হয় না। আমি যেখানে বসে আছি সেখানে বসে এটি বলতে চাই না, কিন্তু সত্য কথা তো বলা যাবে না এমন কোনো কথা নাই। যেখানে বসে আছেন ওখান থেকে তো সত্য কথা বলবেন। বিতর্ক আছে সেখানে আমি সত্য কথা বলতে গিয়ে যেটা সত্য আমার বিপক্ষে গেলে ওটাও বলবেন। আমি বলছি, আমি আপনারটা পরিষ্কার করে দিচ্ছি। বহুদিনের সম্পর্ক তো এই জন্য বললাম, উনি মানলে মানবেন, না মানলে আর কি করার, না মানলে বললাম তো কি করার। উনি তো জিল্লুর ভাই, জিল্লুর ভাই মানুক বা না মানুক, 154টা নির্বাচনে আসনে নির্বাচন হয় না, এটা কিন্তু উঠে যাবে না। সেটা তো মানছি আমি, সেটা মানি নি। পৃথিবীর যতটা সত্য ইউনিভার্সাল ট্রুথ, এটাও ইউনিভার্সাল। 71 সালে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা সেটাও সত্য। আমি কিন্তু 154 জন আমি ডিবেট করতে আসছি একজনের পরে। থ্যাংক ইউ। এখন গণতন্ত্রের একটা যেটা হলো আজকে যে অবস্থা, গণতন্ত্রের হত্যা শেষ পর্যায়ে বাংলাদেশ, সেখান থেকে আপনারা যে কথাগুলো বললেন যে মধ্যবর্তী নির্বাচন কেন হবে, আপনাদের কি মনে পড়ে আপনারা যে 2013 সালে যখন বলেছিলেন নিয়ম মানান নাই নির্বাচন? কে বলেছিল? মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন যোগাযোগ মন্ত্রী। এবং আপনি আমি বলি, আপনি লিখে রাখেন, আপনার সময় আপনি আমাকে জিজ্ঞেস করেন। তৎকালীন, আমি আবারও বলছি, আমি কিন্তু স্পষ্ট করে বললাম, ডেট দিয়ে আগের দিনও বলেছে, 4 তারিখে বলেছে, এটা উনি বলবে স্পষ্ট করে। ওনারা বলেছেন, আমি ধরে নিচ্ছি নিয়ম রক্ষা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন তো সাংগঠনিক সাংবিধানিক, এবং তারা বলেছে আমরা ইমিডিয়েট আমরা আরেকটা নির্বাচন দিব। আরেকটা নির্বাচনের কথা বলেন, বলেছেন একাদশ নির্বাচন নিয়ে আলোচনা চলবে। সেটাই একাদশ নির্বাচন 2019 না 2021 হবে, অবস্থান নাই। আমরা একাদশ নিয়ে কথা বলবো, খুব তাড়াতাড়ি বলবো। তখন কিন্তু এই শব্দটা ছিল যে আমরা খুব তাড়াতাড়ি বলবো। এখন তাড়াতাড়ির বয়স যদি 5 বছর হয়, 5 বছরে যদি আপনার একটা সন্তান ভূমিষ্ঠ হয়, 5 বছরে ওই সন্তানটা কেজি 1 বা 2 তে পড়ে। সো আমি এই জায়গাটাই বলতে চাই, আপনি যে এই যে মানে অতি বড় হইও না, ঝড়ে ভেঙে যাবে। আওয়ামী লীগ আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এমন একটা জায়গায় নিজের অবস্থান করছে অপকৌশলের মাধ্যমে, যে অপকৌশলগুলো তাদের কি হত্যার জন্য তারাই দায়ী হচ্ছে। যেটা 75-এ হয়েছিল, যেটা আগামীতে আমরা চাই না এই দেশের একজন মানুষও নিরাপত্তাহীনতায় মৃত্যুবরণ করুক। আমরা চাই না এদেশের একটা সন্তানও অপুষ্টিতে ভুগুক। আমরা চাই না এদেশের একটা সন্তানও মানহীন শিক্ষায় শিক্ষিত হোক। সেইখানে আজকে কিন্তু অহরহ আমরা চাই না। গত বছর 2013-তে সর্বশেষ জিডিপির গ্রোথ ছিল 5.7,
6.2 না 5.7 আমি আপনাকে বললাম এবং এই বছরের টার্গেট আপনি দেখাতে থাকেন আমি কথা বলি আপনি বের করবেন তো এবং এইবারের টার্গেটই হচ্ছে 6 কাছাকাছি বাজেট বক্তৃতা শুনেছেন আপনি আমি বাজেট বক্তৃতা দেখে আমি কথা বললাম সেটা কিন্তু বিতর্কিত একজন মানুষ একটা কথা বলে বাজেটটা কি জিনিস বাজেটটা হচ্ছে মিল্লাত ভাই বাজেট হচ্ছে একটা বছরের সামগ্রিক একটা হিসাব নিকেশ ওটা মিলতেও পারে আমি মনে মনে ঠিক করলাম আমি এই বছর 5 লক্ষ টাকার ফার্নিচার কিনবো আমার টাকাও হলো না আমি কিনলাম না বাট আমার বাজেট আছে দিস ইজ নট ট্রু যে বাজেট থাকলে সবকিছু একদম ঠিক হয়ে যাবে সো বাজেট একটা অ্যাপ্রক্সিমেট হিসাব সেই হিসাবটাকে যদি আপনি বড় করে তুলে ধরেন আমার কিছু বলার নাই আমি বলতে চাই ব্ল্যাক আউটের কথা যে আসলে আপনি বললেন এত ভালো চলছিল খালেদা জিয়ার জনসভা ভঙ্গুরের জন্যই হোক যে কারণেই হোক যদি ওইটা যদি আপনার কথা মতো ফানি গেম হোক এই দেশে ফানি গেম কিন্তু নতুন কিছু না রানা প্লাজার মতো জিমির যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার পদে থাকা অবস্থায় বলে ধাক্কা দিয়ে রানা প্লাজা ভেঙে ফেলেছে সেইখানে কিন্তু আমরা অবাক হইনি আপনারা যত সুন্দর করে বলতে পারেন আওয়ামী লীগের কাজে এটা আপনি বললেন 6 বছর আর 5 বছর বিএনপি আগামী 5 বছর যদি না থাকে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা কিন্তু আপনাদের সেইভাবে বলিনি আপনারা কিন্তু 21 বছর ক্ষমতায় ছিলেন না ক্ষমতা কি জিনিস আপনারা কাছ থেকে দেখতে পারেন নাই বাট আমরা কিন্তু আপনাদেরকে সম্মান করেছি আপনাদেরকে এই দেশে আনতে গিয়ে কিন্তু আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছে আনার ঠিক 13 দিন পরে এবং সেইখানে কিন্তু ওই বর্ডারে অনেক কিছুই ধরা পড়েছে আমরা কিন্তু এগুলো বলতে চাই না কিন্তু আমরা চাই গণতন্ত্র অটুট থাকুক সেই গণতন্ত্র অটুট থাকার জন্য যদি আপনি বলেন গণতন্ত্র ধ্বংসের জন্য যে আগামী 5 বছর না থাকলে বিএনপির কি হবে মুসলিম লীগ যেমন ধ্বংস হওয়ার আগে বুঝতে পারে না মুসলিম লীগের চেয়ার থাকবে তো তার পায়া থাকবে না টেবিল থাকবে তো উপরটা থাকবে না ঠিক তেমনই একটা কথা লিখে রাখেন আজকে বিএনপি যদি এই দেশে নিশ্চিহ্ন হয় সাথে আওয়ামী লীগকে সাথে করেই নিয়ে যাবে এরা মনে হয় একই জায়গার যমজ দুই বোনের মতো এবং আওয়ামী লীগ যদি নিশ্চিহ্ন হয় বিএনপিকে নিয়ে যাবে এটা যদি আপনি নতুন এসছেন আপনি প্রতিষ্ঠিত একজন ডাক্তারদের প্রফেসর বাট রাজনীতিতে আপনি এসছেন আপনি আরো যখন দেখবেন ভাঙা গড়ার খেলায় তখন বুঝবেন জিল্লুর ভাইয়ের মতো পুক্ত হয়ে যাবেন মিটি হাসবেন আর অনেক কিছু বলতেও বলবেন না আমি এইটুকু বলতে চাই আপনাকে 21 বছর যদি আওয়ামী লীগ রোজা করে 21 বছর পরে ক্ষমতায় আসতে পারে বিএনপিকে নিয়ে এত হেলাফেলা করার কিছু নেই আপনি দেখেছেন প্রত্যেকটা মিটিংয়ে কেমন লোক হয় বিএনপি গত 3 তারিখে আপনাদের মিটিংটা দেখেছেন আপনারা ডেকেছেন স্মরণকালের ইতিহাসে স্মরণকালের মিটিং হবে সরারদিতে আপনাদের চ্যানেলে সামনে বসে বলছি চ্যানেলে তো একটা নাম করা টেলিভিশন ক্যামেরাকে ঘুরিয়ে ক্যামেরার কৌশলে ক্যামেরারও যে একটা কৌশল আছে কৌশলে দেখাতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সাকসেসফুল হয় নাই আমরা কিন্তু খেয়াল করেছি এটা আপনি আমার সাথে আর্গুমেন্ট করতে পারেন যুদ্ধে জেতার জন্য দুটো বেশি ফর্মুলা ইউজ করতে পারেন বাট বিবেকের কাঠগড়ায় আপনিও বলবেন হ্যাঁ আপা ঠিকই বলেছেন আমি বিবেকের কাঠগড়াটাকে খুব বেশি মূল্যায়ন করি সেই হিসেবে আমি বলছি আওয়ামী লীগের যেমন শেখার কোনো শেষ থাকবে না আমি এখনো মনে করি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল যদিও নীলুফার চৌধুরী মনি জনসভায় লোক হওয়া কি প্রমাণ করে যে কোন রাজনৈতিক দল বেশ শক্তিশালী কিছুটা তো অবশ্যই করে এই যুগে এই ডিজিটালাইজেশনের যুগে খুব একটা না করলেও কিছুটা করে এই কারণে আমি বলবো যে বিএনপির জনসভাগুলো দেখে যেমন ধরেন জনসভাটা হওয়ার কথা ছিল করতে দেয় নাই সব সেটার জন্য তো অবশ্যই এটা জনসভায় লোকজন বেশি হয় দেখি তো সরকারের একটা ভয়ের কারণ এটা এবং জনসংখ্যার লোকজনই প্রমাণ করে দেয় পরবর্তী নির্বাচন কেমন হবে যেমন সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো বিএনপি করে বিএনপির প্রাথমিক লাভ হয়েছে আমি মনে করি বিএনপির ফাইনাল লাভ হয়নি এই কারণে বিএনপির নির্বাচন থেকে আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে এই জন্য আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গিয়েছে দেখেছে বিএনপি যে কোনো ভাবে আওয়ামী লীগের আন্ডারেও যদি বিএনপি ইলেকশনে যেত বিএনপি পাশ করতো বিপুল ভোটে এই কারণে যে কোনো ভাবে বাই হোক আর বাই ক্রোক আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন আসতে দেয় নাই সেটা হলো অনেক বিতর্কিত ব্যাপার আমি সেখানে যেতে চাচ্ছি না আমি আরেকটা কথা আপনার না বলেই পারছি না আপনি বলেছেন আমি আপনার শিক্ষাকে শ্রদ্ধা করি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দলের নাম আওয়ামী লীগ এটা যদি আপনি বলেছেন রেকর্ড থেকে আপনি দেখে নেবেন সেটা হতে পারে আপনি এটা বললে খুব ভালো স্লিপ আপ টান কারণ এটা 67 60 65 বছরের রাজনীতি এটা কোনো আমাদের পার্শ্ববর্তী ভারতের কংগ্রেসের কথা বলি যাই হোক আপনি যা বলেছেন এটা কোনো ব্যাপার না তো এখন কথা হলো যে মুসলিম লীগ কিন্তু তার চেয়েও সিনিয়র দল ছিল
এবং আওয়ামী লীগ তখন মুসলিম লীগেরই একটা অংশ ছিল, আওয়ামী মুসলিম লীগ। সে মুসলিম লীগের শর্ত আপনি দিয়েছেন। মুসলিম লীগের অবস্থা থেকে যদি শিক্ষা হতো আপনাদের, মুসলিম লীগের অংশ ছিল একটা সময়, তারপরে ওখান থেকে এসে কিন্তু আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। এবং এই লীগ শব্দ, আওয়ামী শব্দ দুটোই কিন্তু বিদেশি শব্দ। আজকে যাদের নিয়ে কথা বলেন ওই দেশেরই শব্দ। যাই হোক, সেটা থেকে যদি আপনাদের জ্ঞান হয় তাহলে ভবিষ্যতের জন্য গণতন্ত্রকে শ্রদ্ধা করবেন। গণতন্ত্রকে শ্রদ্ধা করার জন্য অবশ্যই আপনাকে বলতেই হবে যে মধ্যবর্তী নির্বাচন না, মধ্যবর্তী নির্বাচন তো মধ্যের সময় নির্বাচন, আর্লিয়েস্ট পসিবল, এটা নভেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন যদি দেন তাহলে গণতন্ত্র এই দেশে টিকে থাকবে। নইলে আমিও নাই, আপনিও নাই। কিভাবে নাই এটা সময় বলে দেবে, কতটা খারাপ ভাবে নাই এটা সময় বলে দেবে। বাট এখনো যদি জনগণের প্রতি শ্রদ্ধা থাকে, আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী, তার শ্রদ্ধা কম থাকাই স্বাভাবিক, কারণ তার ফ্যামিলির পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়েছে। কিন্তু আমি আপনি, আমাদের পরিবার তো বেঁচে আছে, আমাদের শ্রদ্ধাটা তো অন্য জায়গায়। হতে পারে আমরা ওই দলগুলোই করি, কিন্তু আমাদের শ্রদ্ধা বোধের জায়গাটা তো অন্য। আপনারও বাবা মা কাউকে হারাতে হয় নাই, আমারও বাবা মা কাউকে হারাতে হয় নাই। সো আমরা তো ভালো কাজ করতে পারি, এবং ভালো কাজের জন্য আমাদের নেতা নেত্রীদেরকে আমরা বুঝাতে পারি যে আগামী দিন খুবই অন্ধকারময়। আপনারা কিন্তু প্রত্যেকটা বর্তমান সংসদের, এই 10ম সংসদের প্রত্যেকটা অনির্বাচিত এমপিরা কিংবা 3 থেকে 10% ভোটে পাওয়া এমপিরা, আপনারা কিন্তু মনে মনে ভীষণ শঙ্কিত আমাদের চেয়েও, কিন্তু আপনারা সামনে বলেন না, অন্ধকারে গলা ছেড়ে গান গান। আমরা অন্ধকারেও বের হই না, আলোতেও বাইর হই না। এই আমাদের সঙ্গে আপনাদের তফাৎ আমি মনে করি। আমি হৃদয়ের রক্তক্ষরণ থেকে কথাগুলো অনেকদিন, আসলে সত্যি কথা, উনি এত ভালো বলেন যে অসম্ভব চমৎকার বলেন, এবং যে কোনো কথাকে, এবং উনি আপনাদের গানও শুনতে পারেন, এবং অন্ধকার আলোতে উনি থাকতে পছন্দ করেন। মাঝে মাঝে আলোতে আসেন, মাঝে মাঝে অন্ধকারে চলে যান। প্রত্যেকটা মানুষের দিন থাকলে কিন্তু রাত থাকবে, অন্ধকারে হবে, আলো হবে। যাই হোক, খুব ভালো বলেছেন। এবং যে সাবজেক্টে নিয়ে কথা হচ্ছে আজকে, আমি সেই নিয়ে আর কথা বলবো না, কারণ যেটার কোনো সম্ভাবনা নেই, যেটা নিয়ে দেশের কোনো উন্নতি হবে না, যেটা নিয়ে দেশকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা পলিটিশিয়ান তো বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, শেষ কথা বলে কিছু নেই, সেটা তো অবশ্যই কারেক্ট, 100 বার কারেক্ট। সেটা বিপদে বললে, কিন্তু সেটা যখন ঘটছে না এই মুহূর্তে, দেখতে থাকেন আপনারা। আর নভেম্বর ডিসেম্বর, আর এটাই তো নভেম্বর মাস, নির্বাচন কমিশনের প্রতি যদি ওনার মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো তাহলে তো বলতেন যে আর 3 মাস পরে অন্তত, কারণ নির্বাচন করতে 3 মাস সময় লাগে। তো সুতরাং আমি সেই নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো যে উনি একটা কথা সত্য বলেছেন যে 153-154 জন এমপি নির্বাচন না করে বিনা ভোট না, এটা হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী ভাবে নির্বাচিত হয়েছেন। কথাটা সত্য, 100% সত্য। কিন্তু কেন সেটা হলো বাংলাদেশে? এটা কি আওয়ামী লীগের দোষ? 5 বছর পর নির্বাচন এসছে, আমার খেলা আমি খেলবো না, আপনি না খেললে আপনি যান, এটাই তো কথা। খেলতে পারেননি, আপনি খেলায় আসেননি, খেলা আসার চেষ্টা, গোল হয়, গোল কি একা একা হয়? একা মাঠ খালি থাকলে গোল হয় না, হ্যাটট্রিক হয়। তার প্রমাণ আপনারা দেখেছেন। আগামী নির্বাচনে যদি না আসেন, আবারও দেখবেন একই ধরনের হ্যাটট্রিক হয়ে গেছে। কিন্তু দুই পক্ষ থাকতে হয়, 300 জন। এরপর দেখবেন যে যখন হতাশ হয়ে যাবেন যে আর কাজটি হচ্ছে না, তখন 300 জন বিনা প্রতিদ্বন্দ্বী। শুনেন, সেই কাজটি বিএনপি করবে না। কেন করবে না তার প্রমাণ তারা রেখেছে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রথম পর্যায়ে যখন অংশগ্রহণ করে চিৎকার শুরু করলেন যে নির্বাচন স্বচ্ছ হচ্ছে না, নির্বাচনে ঝামেলা হচ্ছে, নির্বাচন করা ঠিক হবে না। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করলেন আবারও সেই কথা বলতে বলতে। এই বলার কারণ হচ্ছে প্রেশার সৃষ্টি করা, যে এই কথা যদি বলি তাহলে হয়তো 2-1টা সিট ছাড়তে পারে, গেল শেষ। ঠিক আছে, আপনারা বলেন দ্বিতীয়বার খুব সব ভোট কারচুপি হয়ে গেছে, তৃতীয় চতুর্থবার শেষবারের মতো কেন নির্বাচনে অংশগ্রহণ করলো আপনার পার্টি? আমি এই কথাটা আপনার কাছে জানতে চাই। একটু বলি, যথেষ্ট সময় পাবেন আপনি, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। আচ্ছা, তারপরে কি হলো? 3 থেকে 5% ভোটের কথা বলেন, পত্র পত্রিকা পড়েন, আপনিও তো ইউনিভার্সিটিতে পড়েছেন, সবাই আমরা পড়াশোনা করেছি, আমরা জানি। আপনি 3 থেকে 5% ভোটের কথা বলছেন, নির্বাচন কমিশন, পত্র পত্রিকা, টেলিভিশন 40% ভোটের কথা বলছে। 2-1 ভাগ এদিক সেদিক, কেউ 38, কেউ 39, কেউ 40 বলেছে। আমি বলি না, অনেকগুলো এনজিও বলেছে, ব্রতি বলেছে, আপনাদের সম্ভাবনা, আওয়ামী লীগের সম্ভাবনা, এনজিও গুলো বলেছে। পত্রিকা আপনারা যদি নিজেরা লিখে সেটা নিজেরা ছাপেন, সেই 2-1টা বাদ দিয়ে বাকিগুলো এভাবে বলেছেন। আপনি যত স্ট্যাটিস্টিক দেওয়ারই চেষ্টা, আপনি বলেছেন স্ট্যাটিস্টিক দিবেন না, আমিও দিব না।
কিন্তু একটা কথা বলে রাখি, না বাজেটের কথা বলেছেন উনি, 6% এর কথা বলেছেন, হয় উনি বাজেট শোনেন নাই অথবা উনি বাজেট অবশ্যই শোনেন নাই। ওনারা তো তথ্যপাত্র যথার্থ হলে দর্শক, হ্যাঁ অবশ্যই 7 ভাগের বেশি 7 ভাগের কথা বলা হয়েছে, আমি আজকে দায়িত্ব নিয়েই বলছি। এবং বাজেটের যে বইটি আছে আজকে আনা হয়নি, সেটা আপনার পরিষ্কারভাবে দেখিয়ে দিতে পারতাম। আর উনি যে 5 পয়েন্ট সামথিং বলেছেন যে গত বছর প্রবৃদ্ধি, এটা যদি ওনাকে দেখাতে পারেন, আমি ওনাকে পাচ্ছি পারবেন না। সরকারিভাবে যে সমস্ত এবং পেপারে আসছে আপনারা সবাই জানেন 6.2%। সুতরাং আমরা টক শোতে বসে মানুষকে বিভ্রান্ত করতে পারি। আমি মনে করি টক শোতে আসার জন্য তথ্যপত্র নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আসা দরকার, যার মাধ্যমে সত্য কথা। আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, আমি মেডিকেল কলেজে পড়েছি, পড়াশোনা করেছি। আমরা যে কথাগুলো বলবো সাধারণ মানুষ যেন সেইভাবে নেয়। আমরা এমন কিছু বলবো না নিজের দলকে সাফাই গাওয়ার জন্য। হ্যাঁ নির্বাচন ভালো হতো, আমরাও বলি বিএনপি যদি আসতেন, বিএনপি অবশ্যই সিট পেত, ডেফিনেটলি বাংলাদেশের একটা বড় দল। আমি কিন্তু ওইভাবে বলিনি, হয়তো স্লিপ অফ টাং হয়ে গেছে, বলেছি পৃথিবীর এই উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ, এই কথাটাই আমি বলতে চেয়েছি, যেটা 100% সত্য। আর বলেছেন যে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, তারপর ঘুরে দাঁড়িয়েছে, কথাটা তো অবশ্যই সত্য। এবং জিয়াউর রহমান 13 দিন মারা গেল জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পরে, এইটা আমি ঠিক মিলটা বুঝতে পারলাম না। কেউ যদি এতই ক্ষমতা থাকতো ওনার যেন মেরে ফেলবেন, তাহলে উনি 75 থেকে শুরু করে কেন 81 সাল পর্যন্ত দেশে আসতে পারলেন না? কেন উনি দেশে এসে, যেখানে তার বাবা মাকে হত্যা করা হয়েছে, ভাই ভাবিকে হত্যা করা হয়েছে, সেই বাসায় ঢুকতে দেওয়া হলো না তাকে সেই দিন? এই পর্যন্ত সবার মনে জাগতেই পারে এটা হচ্ছে রাজনীতি। যিনি রাজনীতিকে বলেছেন আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট, সেই পলিটিক্স ডিফিকাল্ট করতে যে তিনি পলিটিক্সটাকে তার বাসায় পর্যন্ত ঢুকতে দেননি। এবং আওয়ামী লীগ কিন্তু 81 সনে ক্ষমতায় আসেনি, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে সেই 96 সনে, অনেক বছর পর। জনগণ, আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করি, তারা যদি বিএনপি অন্য দলকে ক্ষমতায় আনতে চায় আসুক, মোস্ট ওয়েলকাম, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু জনগণ আওয়ামী লীগকে 21 বছর পর ক্ষমতায় এনেছে, জনগণ চেয়েছে এনেছে, আমরা তাদের রায় মেনে নিয়েছি, আমরা ক্ষমতায় এসেছি। তার পরবর্তী সময় তারা কিন্তু আমাদের ক্ষমতায় আনেনি এবং আমরা সেই ক্ষমতায় আসার চেষ্টাও করিনি। সেইভাবে যদি ছিল যে 3রা নভেম্বরের মিটিং এর কথা বলেছেন, 7ই নভেম্বরের মিটিং, 3রা নভেম্বরের জননেত্রী শেখ হাসিনার জাতীয় 4 নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে, আমি সেদিন মোফাজ্জল হোসেন মায়ের একটা বক্তৃতা শুনছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে। আমার চোখে পানি চলে আসছে এবং প্রত্যেকটি লোকের চোখে পানি চলে আসছে। 7ই নভেম্বরে, 3রা নভেম্বরে জেলখানায় ঢুকে 4 নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি শুধু এক লাইনে এই কথা বলে শেষ করব। 4 জনকে গুলি করার পর, যেহেতু শহীদ মনসুর আলী তিনি আর্মিতে ট্রেনিং পাওয়া ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন গুলি করতে যাচ্ছে, তিনি কোনোভাবে শুয়ে, শুধুমাত্র পায়ে গুলি লেগেছিল, তার পাটা উড়ে গিয়েছিল গুলির জন্য, কিন্তু তিনি মারা যান নাই। পাশের রুমে মোফাজ্জল হোসেন মায়া ছিলেন, তারা শুনতে পাচ্ছিলেন কেউ কেউ পানি চাচ্ছে, কিন্তু কে চাচ্ছে তারা বুঝতে পারছিলেন না। এই খবরটা কোনো একজন ওই জেলে যিনি থাকেন তিনি গেটে পৌঁছেছিলেন, যারা তখন হাসাহাসি করছিল এদেরকে খুন করেছে। তারা ফিরে এসে এই 4 জনকে আবারও বেনোট দিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করে, 20টি বেনোটের আগে পাওয়া যায় তাদেরকে। সেই তাদের স্মরণে সভা হচ্ছিল। এইটা বিএনপি আওয়ামী লীগের কোনো সভা না, এইটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড খাপড়া ওয়ার্ড ছাড়া সেই ব্রিটিশ আমলের এই ধরনের জঘন্য ইতিহাস পৃথিবীর ইতিহাসে হয় নাই। সেই ধরনের মিটিংয়ে, লোক সমাগম নিয়ে আমি কথা বলবো না, আমি সেই মিটিংয়ে ছিলাম এবং আমি দেখেছি যথেষ্ট, কতজন বেশি হয়েছে 2000 4000 সে নিয়ে কথা বলবো না, তবে আপনাদের যে 3-4টি মিটিং হয়েছে, মিটিংয়ের জনসমাগম ভালো হয়েছে। এই জনসমাগম মানুষের জনপ্রিয়তা প্রমাণ করে কিনা এইটা বলাটা বাংলাদেশের জন্য কঠিন। কারণ আমি চাইলে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যদি আমরা প্রচারণা এবং কোনোভাবে খরচের ব্যাপারটা আছে এর সাথে সরাসরি জড়িত, আপনি রাজনীতি করেন, আপনিও জানেন, আমিও জানি, জামালপুর সবার জন্য প্রযোজ্য, আপনাদের জন্য হলে আপনাদের জন্য প্রযোজ্য, আমাদের সবার জন্য প্রযোজ্য। সুতরাং জনসংখ্যার লোক বেশি আনবেন কম আনবেন, কিভাবে আনবেন, সে আপনি আমি দুজনেই জানি এখন। সুতরাং যে যেভাবে চালাতে চাই সে সেভাবে চালাতে পারবো। আমি একটু বলি, আর যমজ বোনের কথা বলেছেন, এই 2 পার্টিকে যমজ বোন আমি মনে করি না। এই কারণে মনে করি না, যে দলটি গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যে দলটি বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেটা পাকিস্তানের সময় দিয়েছে, বাংলাদেশের সময় দিয়েছে, সেই দলের সাথে কখনোই বোন হতে পারে না। ক্যান্টনমেন্টে জন্ম নয় একটি দলের সাথে, তারা পাশাপাশি। ধন্যবাদ। একটু বলি, আপনি সেই সঙ্গে একটু বলবেন, উনি সূচনাই কিন্তু করেছেন এইসব নির্বাচন নিয়ে, বেশ কিছু উন্নয়নের একটা
তালিকা দিতে উৎসাহী ছিলেন আপনি, সেই জায়গাটা তো বাংলাদেশ কতখানি এগুলো যদি আপনি একটু আচ্ছা আমি সেটা একটুখানি এক লাইনে বলে দিব না। আমি এখন বলবো উনাকে যে শ্রদ্ধার সাথে আমি সেই চার নেতাকে স্মরণ করছি, যে মনসুর আহমেদের কথা বা মনসুর আলীর কথা যেটা বলেছেন আপনি, এটা চারজনের জন্য এটা দুঃখজনক। আমি তাদের ইতিহাস, তাদের জীবনী আমি পড়ার চেষ্টা করেছি। একটা কথা আপনাকে বলি, 3রা নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু জেলখানায় ছিলেন, আর্মিদের ক্যান্টনমেন্টে ছিলেন। সেই দিন কে ছিল? আওয়ামী লীগ সমর্থিত গৃহবন্দী ছিলেন। সেই দিন কে ছিলেন? সেই দিন 3রা নভেম্বরে আপনার খালেদ মুশাররফ, উনি কিন্তু আরেকটা কু করেছিলেন। সেটা কার ছত্রছায়া? উনি কিন্তু আওয়ামী মাইন্ডেডই ছিলেন। উনাদের পরিবার রাশেদ মুশাররফকে গতবারও মন্ত্রী দিয়েছেন আপনারা, এইবারও খালেদ মুশাররফের সম্ভবত মেয়েকে এমপি করা হয়েছে। হ্যাঁ, তো এই যে যারা করলো তারা স্টাবলিশড হতে পারলো না দেখে আপনাদের লোক, যখনই যিনি জেলে থাকলেন, গৃহবন্দী থাকলেন, তাকে নিয়ে আপনারা কথা বলেন। দুঃখটা এই জায়গায় ভাই, তখনই বলছি এই যে আমি বলি কথাটা যা বলেছেন আমি মিনিংটা কিছুটা বুঝে দেখে এখন তো পাগল হই নাই, এই জন্য বললাম। এই যে মেরে ফেলা হয়ে যাবো, আপনারা আর কিছুদিন থাকলে যেভাবে টর্চার করছেন হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। আর যমজ বোনের কথা বলেছি কিন্তু ইতিহাস থেকেই। আমি যতদিন আমি রাজনীতির সাথে জড়িত, এরশাদের সময়টা আমার স্কুল, আমার প্রাইমারি থেকে মানে জুনিয়র থেকে সিনিয়র লেভেল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব আমি এরশাদের সময়টা শেষ করেছি। সো আমার কিছু মনে আছে। এরশাদের সময় যখন আজকের প্রধানমন্ত্রী যখন আতাত করেছিলেন তখন গেইন করতে পারেন নাই। তারপরে উনি যখন আবার চলে আসলেন, সব দল যখন একখানে হলো, ছাত্র সংগ্রাম পরিষদ হলো, জিল্লুর ভাই তখন মনে হয় আপনার ছাত্র বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগ্রাম পরিষদ হলো, এরশাদের পতন হলো, আসলো, একসাথে আন্দোলন করার ফল এটা হয়েছিল। এবং সর্বশেষ আমরা সবাই অ্যাডাল্ট, ভালোভাবে অ্যাডাল্ট, যখন 1/11 হলো, 1/11-তে কি হলো দেখেছি, ওই প্রয়াত মহামান্য উনি জিল্লুর রহমান এবং প্রয়াত আমাদের নেতা খন্দকার দেলোয়ার হোসেন, তারা একসাথে যে কাজগুলো করেছে কেউই ছিল না। ক্রিম খাওয়া লোকগুলো কিন্তু কাউকেই দেখি নাই। আওয়ামী লীগের লোকগুলো আমাদের মুখস্থ, ওই সময়টা যাদের দেখেছি সাবজেলের সামনে বা বিভিন্ন জায়গায়, এবং বিএনপিরও মুখস্থ। এই জন্যই বলি যে দলের ভেতরে যদি গণতন্ত্রের ছিটে ফোটা থাকে তাহলে গণতন্ত্রের চরম অবস্থায় কিন্তু এই দলগুলো এক হতে বাধ্য। কিন্তু সবকিছু খুইয়ে নিজেদের ভুলের জন্য, নিজেদের অহংকারের জন্য, নিজেদের বড় হওয়ার জন্য, এই 10 লাখ টাকা থেকে 3000 কোটি টাকার মালিক হওয়ার জন্য দেশটাকে যারা ডিস্ট্রয় করে দেয়। আমি আবারও বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যত না আমি আমার ক্ষোভ আছে, কারণ তার পরিবার সাফার করেছে, সে অনেক কথাই বলতে পারে, বাট অন্য যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, অন্য যাদেরকে এস্টাবলিশড করা হয়েছে আওয়ামী লীগের, তারাই কিন্তু তার পিতার সময়ও তারা যথেষ্ট ছিল, আজকেও তারা। বিএনপি তো আপনাদের কথা মতো মাঠেই নাই। তাহলে নিজেরা মারামারি করে এই 1 বছরে 9 মাসে 100 জন মারা গেছে আওয়ামী লীগের। বিএনপি মতো তো প্রায় শেষই। আওয়ামী লীগের মারা গেছে 100 জন নিজের আভ্যন্তরীণ কুন্দলে। 3500 লোক আওয়ামী লীগের পঙ্গু হয়েছে। তো এই সবের জন্য আপনি মনে করেন যে আওয়ামী লীগই দায়ী, যেটা 75-এ আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগই দায়ী ছিল, এখনো আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগই দায়ী হচ্ছে। আমরা যেহেতু দেশের মঙ্গল চাই, সেটা বিএনপি দিয়েই হোক, আওয়ামী লীগ দিয়েই হোক, জাতীয় পার্টি দিয়েই হোক, বা সাধারণ মানুষ দিয়ে হোক, বা তৃতীয় শক্তি বলে যদি কোনো শক্তি থাকে তাদের দিয়েই হোক, বা জিল্লুর ভাইদের মতো তাদের দিয়েই হোক, সমাজের বুদ্ধিজীবী শ্রেণী, যাকে দিয়েই হোক, দেশের যদি মঙ্গল হয়, আই স্যালুট হিম অথবা হার। তো এইখানে আপনি যে কথাগুলো বললেন সেটার সঙ্গে এই যে যেমন ধরেন নির্বাচন কমিশনের শ্রদ্ধাবোধের কথা বলেছেন, এই তো সেই নির্বাচন কমিশন যে 5ই জানুয়ারি নির্বাচনে 90টি আসনে ভোটের সংখ্যা মিলে নাই। এটা কিন্তু 7/2/2014 এই যে জুলাই মাসের 2রা জুলাই মানব জমিনের ফার্স্ট লিখায় আসছিল। তো নামমাত্র ভোটে যেটা 146টি আসনে নামমাত্র নির্বাচন হলো 3 থেকে 5% ভোটে 90টি আসনের ভোটের সংখ্যা মিলছে না। 5টি জেলা সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। 15টি জেলা সকল প্রার্থী একটি করে আসনে নির্বাচিত হয়েছে। 10টি জেলা আংশিক আসনে ভোট হয়েছে। সর্বশেষ মানে সংশোধিত ভোটার তালিকা 9,19 লাখ। এই এদের মধ্যে ভোট দিতে গেছে, ভোট দিতে হয়নি যাদের 4,83 লাখ লোকের ভোট দিতে হয়নি। তার মানে অটোমেটিকলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের আসনে পাশ করেছে। আর ভোট দেওয়ার সুযোগ ছিল 4,36 লাখের, এর মধ্যে ধরেন
সেন্টারগুলোতে দেখেছি কুকুর বিড়াল ঘুমাচ্ছে, ঝিমুচ্ছে, জনগণ নাই, কোথাও নাই। তো এই কোথাও নাই, এর মধ্যে এই 90টি আসনের নির্বাচনে ভুল তথ্য সমৃদ্ধ 3 মাসও তারা তথ্য দিতে পারে নাই। 3 মাসে তারা তথ্য দিতে পারে নাই যে এই রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের সংখ্যা, ভোটের সংখ্যা মিলে নাই। এটা কিন্তু আমার কথা না, এটা এই দেশের সমস্ত পত্রিকার রিপোর্টের কথা। আপনি চাইলে ওই নির্বাচন কমিশনকে বলেন, শুনেন, চেয়ারকে আপনি শ্রদ্ধা করবেন বা চেয়ার থেকে সরাবেন তার কৃতকর্মের জন্য। যদি কোনো নির্বাচন কমিশন এই কাজটা ভুল করে থাকে, ডিজিটাল বাংলাদেশ বলি আমরা, আমাদের এই সরকার, বর্তমান সরকার বা নবম সরকার ডিজিটাল বলে, এমন ডিজিটাল যে 3 মাসে আপনার নির্বাচন কমিশন 90টি ভোটের আসনের ফলাফল মিলাতে পারে না, যেখানে 3 থেকে 10% ভোট দিয়েছে সেটা মিলাতে তাদের 4-5 মাস লাগে। ওয়াই? তো সেইখানে আমরা এটা বলতেই পারি। তো সেই জায়গার উপজেলা নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। আমরা এই সরকারের সাথে, জাতীয় নির্বাচনের সাথে আমাদের রাগ ছিল, গুসা ছিল, আমাদের কন্ডিশন ছিল। বাট স্থানীয় সরকার বলতে যে সরকার, পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলোতে স্থানীয় সরকার কিন্তু একদম ইন্ডিভিজুয়াল। বাংলাদেশের সাথে হয়তো সবই একজনই, যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন না যে উপরে আল্লাহ নিচে হাসিনা, মাঝখানে আর কিছুই নাই। তো এটা আমার কথা না, আপনাদের সাবেক মন্ত্রীর কথা। তো সেই জায়গায় উপজেলা নির্বাচনটা স্থানীয় সরকারের, সেখানে বিএনপি তার কর্মীরা এত বিশাল সংখ্যা, বিএনপি চিন্তা করেছে যে এই নির্বাচন করা যায়, এটা যেহেতু স্থানীয় সরকারের আন্ডারে, এখানে প্রধানমন্ত্রীর বা তার এমপিদের কোনো হাত নাই। তো সেইখানে নির্বাচনে করেছে। নির্বাচনে প্রথম দিকে যখন দেখেছেন সব আমরা পাশ করছি, তারপরে আপনারা রাতে সিল মারলেন, দিনে সিল মারলেন, কমিশন দিয়ে আপনার প্রিজাইডিং অফিসার দিয়ে সিল মারালেন, পুলিং এজেন্ট দিয়ে সিল মারালেন, বিএনপিকে ঢুকতেই দিলেন না। তারপরে আমরা ফলাফল কি দেখলাম, ওই ফেনীর আসনগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে, ওই বিএনপি রিলেটেড জেলাগুলোতে আগের দিন রাতেই ফলাফল ঘোষণা হয়ে গেল। তো এই এরপরেও যখন আপনারা গলা দিয়ে কথা বলেন জোরে জোরে, আমি না স্তব্ধ হয়ে যাই যে এত কণ্ঠ, আপনাদের এই সাহসটা কোথা থেকে আসে আমি জানি না। আর প্রবৃদ্ধির কথা বলেছেন, আমাদের জয় বাবাজি, আমাদের জাতীয় ভাগ্নে, আমাদেরও ভাগ্নে, আমাদের ম্যাডামের ছেলে প্রধানমন্ত্রীর, তার বেতন যদি প্রধানমন্ত্রী অলওয়েজ ম্যাডাম, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী না ম্যাডাম, বাংলাদেশে ম্যাডাম বলে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, হাসিনা আপার ছেলে আমাদের ভাগ্না, তার বেতন লতিফ সিদ্দিকী বলেছে মাসিক বেতন হলো 2 কোটি টাকা। এখানে আপনাকে একটু থামেন, আমি একটু থামেন, আপনি সময় বলেন, আপনি কি বলি, আপনি থামেন না, আমি বলি। তো আর বাংলাদেশে কত টাকা? $2 লক্ষ, মানে 1,60,00,000 টাকা, এটা লতিফ সিদ্দিকীর ভাষ্য মতে। আর বাংলাদেশের রিকশাওয়ালারা মাসে ইনকাম করে 3,000 থেকে 6,000 টাকা। বাংলাদেশের রিকশাওয়ালার সংখ্যায় যদি 1 কোটি হয় বা 50 লক্ষ হয়, দিনমজুরের সংখ্যা যদি মানে মাসিক বেতন প্রত্যেক 30 দিন যদি মাসে কাজ পায় একটা দিনমজুর 9,000 টাকা পাবে বা 5,000 টাকা পাবে। 30 দিন কোনো দিনমজুর কাজ করতে পারে না, পায়ও না। তো গড়ে যদি আমি 5,000 টাকা ধরি, তাহলে হয় কি 1,60,00,000 গড়ে 5,000, তার মানে ওটাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 80 লাখ 2,500,000, 80 লক্ষ 2,500 টাকা। তাতে কি ওই রিক্সাওয়ালাটার কি মাসিক প্রবৃদ্ধি কি এই 1.5 কোটি টাকার মতো হবে? আপনি বলেন। আমি কিন্তু ক্যালকুলেটর লাগবে না, দুইটা কম শুনেন, 1 কোটি টাকা থেকে 2 টাকা গেলেই কি আর থাকলেই কি, 1 কোটি টাকা থেকে 5 টাকা থেকে 2 টাকা গেলে একটা কথা, 5 টাকা থেকে, আমি কিন্তু আমার কথা বলিনি, আমি লতিফ সিদ্দিকীর কথা বলেছি। আর জিল্লুর ভাই একটা কথা বলেছে যে বাংলাদেশের যে কি অবস্থা, উন্নয়নের কি অবস্থা, উনি বলেছিলেন, ওটাই আপনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন। 27/10 গত এই 15 দিন আগে, 10 দিন আগে 2014 বাংলাদেশ প্রতিদিন লিখেছে বাংলাদেশের 4টি ঝুঁকিতে আছে এখন, বড় বড় হেডলাইনে প্রথম পাতায়। 1 রাজনৈতিক সংকট, 2 শাসনতান্ত্রিক দুর্বলতা, 3 ব্যবসায়িক পরিবেশ, 4 ব্যাংকিং খাতে অস্থিরতা। এই ক্ষেত্রে এই থেকে কি প্রমাণিত হয় না বাংলাদেশ প্রতিদিন আওয়ামী মাইন্ডেড, আওয়ামী সমর্থিত একটা পত্রিকা? আমি এই জন্য বললাম, আমি যদি ইনকিলাব বলতাম, আমি যদি আমার দেশ বলতাম, তাহলে প্রথম আলো অবশ্যই আমাদের না, প্রথম আলো আপনাদের। প্রথম আলো যে কি জিনিস এটা বোঝার মতো আমাদের 10 বছর 20 বছর এটার উপর গবেষণা করতে হবে। ওইটা নিয়ে কথা বলে লাভ নাই ভাই। ওই দিনের বেলা আমার, রাতের বেলা আপনার, এরকম প্রথম আলোর জায়গায় এস্টাবলিশ, এটা নিয়ে আমি বলতে চাই না। তো বাংলাদেশ প্রতিদিন যে কথাটা বলেছে কারোরই না, এটাই আমি বললাম। গণমাধ্যমের তো তাই হওয়া উচিত, গণমাধ্যমের তাই হওয়া উচিত, প্রথম আলো। এবং আমি এখান থেকে এটা নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না। আপনি শেষ করে দিন, আমি আসছি, আপনি শেষ করে দিন। এখন এই যদি উন্নয়নের অবস্থা হয়, তাহলে আপনি যদি আরো ইন্ডিভিজুয়াল বলেন, সারা দিন বাংলাদেশের মানুষ কত ভদ্র দেখেন।
একটা দিন পূর্ণ দৈর্ঘ্য দিন রাত আপনার বিদ্যুৎ থাকলো না, বাংলাদেশের মানুষ কিন্তু কিছুই করে নাই। বিদ্যুৎটা কেন থাকলো না আজ পর্যন্ত কিন্তু আপনারা প্রতিবেদন দিতে পারেন নাই। তদন্ত কিন্তু তদন্তাধীনই আছে, তদন্ত কিন্তু জনসম্মুখে এটা কখনোই আসবে না। পত্রিকা দেখেছেন? তদন্ত বললাম তো, পত্রিকা না, 10 দিন সময় চেয়েছেন, সময় এটাই তো তদন্তাধীনই থাকে। স্বীকার করেছেন যে দেশের কোন একটা সাইডের প্রবলেম ছিল, একটা সাইডের প্রবলেম, একটা সাইডেই সমস্যা হয়, একটা সাইডের প্রবলেমে হোল কান্ট্রি এই 43 বছরের ইতিহাসে বা আরো যান ব্রিটিশ আমল থেকে হোল কান্ট্রি এরকম হয়। এলাকার লোকের মতো কথা বলছেন আপনি যে আমরা সিরাজগঞ্জে 225 মেগাওয়াট উৎপন্ন করি, আমরা মাত্র ঘুরে ফিরে ওনার কাহিনী বলতেছেন। 30 মেগাওয়াট দেন, আর বাকি বিদ্যুৎ যায় কোথায়? ন্যাশনাল গ্রিডে যায়, এক জায়গা থেকে কন্ট্রোল হয়। এটা জানা এটা তো আগে হয় নাই, আগে হয় নাই। অতএব ন্যাশনাল গ্রিড কি হঠাৎ করে হলো? আপনারা কি এই মাসে দিয়েছেন? আপনার সাথে আমি কোনদিন টক শোতে এইভাবে আসিনি, আজকে হয়ে গেল না? আসছি তো। আসছেন না, কি বলেন? এর আগে এইভাবে আসেনি, একজন আসেন না, এরকমই হয় আস্তে আস্তে, কিন্তু আস্তে আস্তে ডেস্ট্রয় হয়, মুখোমুখি বসার সুযোগ হয়নি। তো আমি কয়েকটা নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যে পত্রপত্রিকা আসলে নিউট্রালি থাকার দরকার। যখন খবরটি আমার বিপক্ষে যায় আমি খুব রাগ করি, আবার যখন আমার পক্ষে আসে আমি খুব খুশি হই, কিন্তু বিপক্ষ দল রাগ করেন। আগে শুনতাম প্রথম আলোর উপর এই বাংলাদেশ প্রতিদিন আমাদের সাপোর্টার পত্রিকা, তারপরে দেখি এমন খবর আসে মাঝে মাঝে যে মুখটা কালো হয়ে যায়। আবার প্রথম আলো যখন লেখে বাংলাদেশ, 4 দিন আগের পত্রিকাটা একটু পড়ে দেখবেন, বাংলাদেশ প্রায় 9টি সূচক দিয়েছে এবং বলছে অন্যান্য সূচকেও বাংলাদেশ এগিয়ে আছে প্রত্যেকটি দেশের ক্ষেত্রে। এই দেশের ক্ষেত্রে আপনি যদি পড়ে থাকেন, আমি পত্রিকাটা নিয়ে আসা উচিত ছিল, যে আমি সেই প্রথম আলো নিয়ে কথা বলবো না। আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে লতিফ সিদ্দিকী সাহেব বলেছিলেন তাবলীগের বিরুদ্ধে কথা, হজের বিরুদ্ধে কথা, টকারদের বিরুদ্ধে কথা, টকশো যারা। না আমি শেষ করি। উনি কথা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা। এর বিরুদ্ধে দেশব্যাপী আওয়ামী লীগ বিরুদ্ধে সবাই প্রতিবাদ করেছেন। ওনার একটা কথা বললো, যখন আমাদের সকলের বিরুদ্ধে গেল আমরা প্রতিবাদ করলাম। আর উনি যখন বললেন সজীব ওয়াজেদ জয়ের বেতন হচ্ছে $200,000, অর্থাৎ 1,60,00,000 টাকা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মিথ্যা কথা বলেন। 200,000 তো তখন উনি যখন ওনার কথাটা যখন ওইটা পছন্দ হয় নাই, পছন্দ হওয়ার কথাই না, অবশ্যই যে করবে, তার মন্ত্রিত্ব গেছে, তার প্রেসিডেন্ট মেম্বার গেছে, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গেছে, তার সংসদ সদস্য পদ যাচ্ছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে, তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনা কখনোই ধর্মের বিরুদ্ধে কথা মানবেন না, কিন্তু সেই লোকটির মুখ থেকেই আসছে কিনা আমি জানি না, আপনারা শোনেন না, একটা ছোট্ট পত্রিকায় দেখেছিলেন 1,60,00,000 টাকাটা বেতন। যদি এর কোনো প্রমাণ আপনি দিতে পারেন, আমি সেদিনও এই টক শোতে চ্যালেঞ্জ দিয়ে গেছি তুহিন মালিককে, যিনি ব্যারিস্টার তুহিন মালিক সাহেব, বলে গেছি যদি দিতে পারেন পরবর্তী টক শোতে আমাকে কাগজ দেখাতে পারলেন, আমি আমার এমপিত্ব রাখবো না, আমি নিজের রেজিগনেশন দেবো আপনাদের সামনে। আপনাকে আমি একই চ্যালেঞ্জ করলাম, এ নিয়ে এখন কথা নেই, পরবর্তী সময় এইটা আপনি প্রমাণ করবেন, আমি এইখানে লিখে ওনার হাতে দিয়ে আমি চলে যাব, কথা শেষ। এ ব্যাপারে কোনো কথা নেই আর। না, কিন্তু আমার কাছে ওনার প্রমাণ তো মন্ত্রিত্ব গেছে, আপনি যে কথাগুলো বলেছেন 111 সম্বন্ধে বলছেন, অনেকেই ক্রিম খেয়ে চলে গেছে, অনেকেই রাজপথে ছিল, এটা দুই পক্ষেই, এটা আমরা সব সময় বলছি, দুইজনই অসৎ রাজনীতিবিদদের সব সময় চাপে রাখা দরকার, প্রতিরোধ করা দরকার, কিন্তু এই ধরনের দলে ভালো মন্দ মানুষ মিলেই থাকবে। ফেরেশতা দিয়ে এক দল করতে চাইলে আর এক দল ফেরেশতা আনবে না, কিছু শয়তানের সাথে করে নিয়ে আসবে। সুতরাং এই জন্য সবকিছু থাকেন। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি দলের সংস্কারপন্থীরা করেন নাই? 111 যদি আমাদের কথা বলে থাকেন, তার ব্যক্তিগত চিকিৎসক ছিলাম আমি, তার সাথে সাব জেলে অনেকবার দেখা করতে গেছি। তাকে স্কয়ার হসপিটালে উনি প্রথম যখন চিকিৎসা করতে আসেন 21 ফেব্রুয়ারি 2008, আমার তত্ত্বাবধানে উনি ছিলেন। 2011 মার্চ পত্রপত্রিকা আজকে যেই দেখবেন একটা ছবি পত্রপত্রিকা আছে, পরদিন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা একজনের হাত ধরে উঠছে, সে হচ্ছে আমি। হতে পারে আমি বলি যে যারা কারা ক্রিম খাওয়া, কারা ক্রিম খাওয়া না, আমি চিকিৎসক না, আমি আমার কথা বলছি না, আমি শুধু আমার ভূমিকাটা বলছি। টিভিতে যে স্ক্রোল, টিভিতে যে দেখতে প্রত্যেকটা টিভি যে একটা ছবি দেখাতে উনি হাত ধরে উঠছেন, কারণ টিভির ক্যামেরাম্যানরা ওনাকে 11 মাস পান নাই, সে হচ্ছে আমি। সেই সময়টা আজকে ছবি আপনি দেখতে পারেন, যে কোনো 11 মার্চ 2008 দিয়ে আরেকটা প্লাস দিয়ে দিই, কথা বলি না, এখন সংস্কার একটা কথা বলছেন যে আত্মীয় ছাড়া আসলে কিছুই নাই, এক কথায় ফিনিশ। না, উনি অনেক কথা, আত্মীয় ছাড়া কিছুই নাই, যে যাই বলো, রাজনীতি কিসের রাজনীতি না, আত্মীয় ছাড়া কিছুই নাই। আবার আত্মীয় সংজ্ঞাও দিয়েছেন, কয়জন আত্মীয় আছে সম্পর্কে দাঁড়িয়ে 11 জনের কথা বলেন, সেই আত্মীয়তার কথা আসে, সেই 11 জনের উনি তো একদম কলিজার ধনের না, সে কথা হৃদয়ের মধ্যখানের জায়গা, সে কথা আমি বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সংস্কারবাদী বলেন, এরা সুযোগ সন্ধানী, প্রত্যেকটা দলেই আছে।
আর আওয়ামী লীগ বিএনপির মতো দলে, যেন বিএনপি যেভাবে তৈরি হয়েছে, সব দল থেকে সবাইকে নিয়ে আসছে, তাদেরকে এক করা সম্ভব? সম্ভব না। একটা দুটো বাম নিয়েছে, বামই তো এখন আওয়ামী লীগ। কথা শেষ করে নেই। আমি আপনার প্রশ্নের আমি দিচ্ছি, আমি যাওয়ার দরকার নেই, ওটা আমি জানি। বামের উপর আওয়ামী লীগ কে খেয়ে ফেলছে বাম, এটা আপনারা বলছেন, আমরা বলছি না। আপনি বুঝবেন, আমরা তো বলছি না। আপনারা যেমন স্বীকার করছেন যে মিক্সচার, এভরিথিং খিচুড়ি হচ্ছে, যে সমস্ত কিছুতে বিএনপি তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। আপনি একটু আগে বলেছেন হ্যাঁ আমরাও করি, আপনাদেরও বাম আছে, তার মানে আপনি স্বীকার করে বলছেন। না না, এটা অস্বীকার করাতে কিছু না, আমরা তো বলেছি আমাদের দরজা খোলা। শুনেন, আপনারা বলেছেন ভোট সেন্টারে লোক যায়নি, কথাটা তো কিছুটা সত্য, না হলে তো 60-70% 80% ভোট তো বাংলাদেশে দেয় মানুষ। কেন যায়নি? কারণ আপনারা যে পরিমাণ মানুষ পুড়িয়ে মেরেছেন, যে পরিমাণ গাছ কেটেছেন, যে পরিমাণ অবরোধ করেছেন, রাস্তা বন্ধ করেছেন, যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি করেছেন বাংলাদেশে, একদিন হরতাল হলে 1600 কোটি টাকা নষ্ট হয় দেশের। আপনারা মাসের পর মাস দেশটাকে অচল করে রেখেছিলেন। মানুষের অত হয় নাই যে আওয়ামী লীগ বা বিএনপি ভোট দেওয়ার জন্য জীবনে নেবে। যে পরিমাণ বোমাবাজি করেছেন সেই সময় নির্বাচনের আগে এবং পরে, আপনাদের জন্য লোকে ভোট দেয় নাই। তারপরও আওয়ামী লীগ শক্তিশালী দল হিসেবে থাকার কারণে 40% লোক ভোট গেছে। আর আপনাদের সময় যদি ভোট হতো, সে তারেক জিয়ার ভোট 1.5 কোটি ভুয়া ভোটার, মনে আছে? পরে বাতিল করে দেওয়া হয়েছে সেইটা। করেননি হাওয়া ভবনের কথা আপনি ভুলে গেছেন। আপনার এইখানে তো হাওয়া ভবন নিয়ে যত আলোচনা হয়েছে, বাংলাদেশের কোন টকশো নিয়ে হাওয়া ভবনের এত আলোচনা হয়নি। টকশো ছিল না তো, আপনি টকশো শুরু করেছেন, এবং যে কথা তাদের বিরুদ্ধে হয়েছে, তাদের সম্বন্ধে হয়েছে, তার প্রমাণ তো আমরা পেয়েছি। প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না। একজন রাজনৈতিক নেতা আরেকজন অন্য দলের বিরুদ্ধে কথা বলতেই পারে, বলাটাই স্বাভাবিক, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। কিন্তু একজন যিনি প্রতারক, যিনি দেশের টাকা বিদেশে পাঠায়, যে মানুষ খুন করে, যে 10 লাখ অস্ত্র আনে বাংলাদেশে, যে জননেত্রী শেখ হাসিনাকে 100বার খুন করার চেষ্টা করে, যে কোটালীপাড়ায় বোমা পাঠায়, যে 21 আগস্টে বোমা হামলা করে আইভি রহমানকে হত্যা করে, তাদের সাথে রাজনীতি হতে পারে না। যদি ক্ষমতা থাকে, ওই ইতিহাসবিদ হওয়া বাদ দিন পৃথিবীতে, বা ইতিহাসের করার জন্য ইতিহাস যারা পড়াশোনা করেছে, আপনার মতো অশিক্ষিত লোকের মুখে ইতিহাস মানায় না। আপনি পড়াশোনা করেন, আপনি আসেন দেশে, আপনি আসার চেষ্টা করেন, আপনি যদি মালয়েশিয়া যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, সৌদি আরব যেতে পারেন, বাংলাদেশে আসলে দোষটা কোথায়? আর যদি রাজনীতি করতে হয়, রাজনীতির সাথে জেল, জুলুম, জরিমানা এক সূত্রে গাথা। এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলো সে কথাই বলে। ভয় পাচ্ছেন কেন? গর্তে লুকিয়ে থেকে বড় বড় কথা বলা যেতে পারে, কিংবা শান্তিতে একটা দেশে লুকিয়ে থেকে বড় বড় কথা। দেশে আসেন, কথা বলেন, জনগণকে সম্পৃক্ত করেন, তারপরে বুঝবো আপনি কত বড় নেতা হয়েছেন, আপনার দরকার। উনি অনেকগুলো কথা বলেছে। উনি বলেছে পুড়িয়ে মারা, গাছ কাটা, বোমাবাজি। আপনার জিল্লুর ভাই মনে আছে যে 2013 সালের দিকে যে ঘটনাগুলো ঘটেছে, তার ম্যাক্সিমাম জামাতের এই যে রায়ের জন্য ওখানে হলো ওইসব, এবং তার বিএনপির আন্দোলনে যে ঘটনাগুলো ঘটেছে, অনেকের কাছে যে আপনারাই করেছেন কেন, কারণ জামাত তো চুপচাপ হরতাল করছে না, এখন তো কোনো কিছু হচ্ছে না। আমি 2013 কথা বলছি, যে তখন আপনার মনে করেন যে বিহঙ্গ নামে একটা গাড়ি ছিল আওয়ামী লীগের কোন এক নেতা, এই বিহঙ্গ গাড়ি যেখানেই পড়েছে বিহঙ্গ গাড়ি পড়েছে, যেখানেই বম্পিং হয়েছে বিহঙ্গ গাড়িতে হয়েছে। বিহঙ্গ গাড়ি টাকার স্বেচ্ছাসেবক লীগের এক নেতা, তার বিনিময়ে সে কি পেয়েছে? সে সারা জীবনে যে এমপির মনোনয়ন পায় না, এবার এমপিও হয়েছেন। তো এবং আর গাছ কাটা, কোরআন নিয়ে কথা, যেগুলো যেই দিন 5ই মে ঘটনাটা ঘটে, এবং এই হেফাজত কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি, বিএনপির না, আওয়ামী লীগের সৃষ্টি, এবং এখনো তারা তাদের ঘরেই চলে যাওয়ার মতো। সেই গাছ কাটা এবং কোরআন শরীফ নিয়ে যে ঘটনাটা, আওয়ামী লীগের তার আগের দিন 5000 এক্সট্রা পাঞ্জাবি কিনেছে তারা হুজুর হওয়ার জন্য। তারা যেটা করেছে, তাদের কিছু যারা অন্য ধর্মের, আমি বলবো না কোনো মুসলিম এই কাজ কখনো করতে পারে, কিন্তু তারা যাদেরকে দিয়ে করিয়েছে তারা এই ধর্মের অনুসারী না, অন্য ধর্মের অনুসারী দিয়ে তারা করিয়েছে। এবং এই যে ব্যাংকের কথা, তারেক রহমানের টাকা নিয়ে উনি কথা বললেন, তারেক রহমানের নামে উনি অনেকগুলো কথা বললেন। আমার দুঃখটা এই জায়গায়, কেউ বুঝে এই বোকা যেমন হাসে 3 বার, একবার সবাই হাসে তাই হাসে, একবার কি হয়েছে এটা জিজ্ঞেস করে হাসে, এবং তৃতীয়বার অরিজিনাল বুঝে হাসে। আজকে মিল্লাত ভাই যেটা করলেন ওটাই তৃতীয়বার হাসির মতো। উনি কিছু জানলেন না, জুনলেন না। আমিও তো মনে করি তারেক রহমানের শাস্তি হওয়া উচিত, এই কারণে হওয়া উচিত, আরে এত কোটি কোটি টাকা, একটা হলমার্ক তানভীর 3000 টাকা বেতনের চাকরি করা ছেলে, সে নিয়ে যায় 4000 কোটি টাকা। মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলে 4000 কোটি টাকা নাকি কিছুই না। তো ওদের কিছু হয় না, বিসমিল্লাহ, ইউনুপেটু, তারপরে কি কি আপনার অনেকগুলো নাম জানা না জানা, ডেস্টিনি,
এই সব এত কিছু হচ্ছে, ব্যাংকের পর ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা জালিয়াতি হচ্ছে, টাকা সব সুইস ব্যাংকে যেতে যেতে বাংলাদেশের সুইস ব্যাংকের হিসাব বলেছে, বলার পরে বাংলাদেশ ব্যাংক একটা তথাকথিত একটা চিঠি লিখেছে, সেটার জবাব এখন পর্যন্ত আসে নাই। বাংলাদেশের কত কত এমপি মন্ত্রীরা এই 5 বছর 7 বছরে টাকা পাঠিয়েছে তার কোনো হিসাব নাই। বাংলাদেশের একটা এমপি, আবারও বলছি, 5 লাখ টাকা সে 2008-এর দেখাইছে, 10 লাখ টাকা তার ওই কি বলে নির্বাচনের আগে যে হলফনামাতে দিয়েছে, পরবর্তীতে সে 2 বিঘা জায়গার মালিক 3000 বিঘা জায়গার মালিক হয়ে গিয়েছে। 5 লক্ষ টাকার মালিক পরবর্তীতে তার ওয়াইফেরই দেখিয়েছে প্রায় 50 কোটি 100 কোটি টাকার জিনিস। তো সেটা কিছু হয় নাই। আর তারেক রহমান ব্যাংকে টাকা নেওয়ার পরে টাকা দেওয়ার সময় সুযোগ দেওয়া হয় নাই, তাকে অত্যাচার করেছে, জেলে ভরেছে, তাকে দেশ ছাড়া করেছে, তো টাকা দেওয়া হয়নি। সেটা ব্যাংক ক্রাফট হতেই পারে যে মানুষটা দেশে আসতে পারছে না, তার ব্যাংক ক্রাফট হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেটা কয় টাকা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। শোনেন, আমি শেষ করি। 50 টাকা, সেটা নিয়ে এই এত কথা বলছেন। আজকে যা করছে বাংলাদেশে, যা হচ্ছে বাংলাদেশে, কোনো আইনের কোনো তোয়াক্কা করা হয় না। 7টা 10টা 20টা মানুষকে নিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে মেরে ফেলা হচ্ছে। কে মেরে ফেলছে? যারা বড় বড় কথা বলছে, যাদের কথা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি বের হচ্ছে, তাদের সংসারের ছেলে বা মেয়ের জামাই বা বোন বা ভাই, তারা 7টা 10টা মারার করে পানির নিচে নাড়ি ভুড়ি বের করে লাশটা চুবিয়ে রাখছে, যাতে কোনোদিন আর সেই লাশটা না ভেসে উঠে। সেখানে আপনাদের কোনো দুঃখ লাগে না। আপনাদের সন্ত্রাসীদের গডফাদারদের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সর্বোচ্চ ফোরামের লিডার বলছে আমাদের ফ্যামিলি মেম্বার, সেটা কিছু হচ্ছে না। হচ্ছে কখন? হচ্ছে আমাদের সময়। আজকে বোমা নিয়ে এত কথা বললেন, আমি যদি আপনাদের আওয়ামী লীগের সময়কার যদি বলি যে মেন বোমাগুলো কখন হয়েছে, 1999 সালের 6 মার্চ যশোর উদিচি, 1999 সাল আওয়ামী লীগের ক্ষমতা, তখন নিহত হয়েছিল 10 জন। 1999 অক্টোবরের 9 অক্টোবর খুলনায় কাদিয়ানী উপাসনালয়ে নিহত হয়েছে 7 জন। 2000-এর জুলাইয়ের 20 তারিখে 2000 সালে গোপালগঞ্জে কোটালীপাড়ায়, যেটা হাসিনার সভাস্থলে 63 কেজি, তখনকার প্রচার সম্পাদকের নাম বলা হয়েছে। এবং 21শে আগস্টে বলি, আমি কথা বলতেছি বলি, সেইখানে আপনার 2001-এ আপনি যখন জানতে চাচ্ছেন, 20শে জানুয়ারি পল্টন ময়দানে 7 জন নিহত হয়েছে। 2001-এর 14 মার্চ রমনার বটমূলে 11 জন নিহত হয়েছে। 2001-এর জানুয়ারি 3রা জানুয়ারি গোপালগঞ্জে বানিয়ারচর 10 জন নিহত হয়েছে বোমা হামলায়। 2001-এর 17ই জুন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমায় নিহত হয়েছে 21 জন, কিন্তু যাকে নিয়ে কাহিনী উনি দিব্যি ভালো আছেন। 2001 সেপ্টেম্বর 23 তারিখে বাগেরহাট মোল্লারহাটে আওয়ামী লীগের জনসভায় শেখ হেলাল ব্যতীত হামলায় নিহত হয়েছে 9 জন। এই যে কথাগুলো বললেন, আর 21শে আগস্টের কথা বলছি, গত 2 দিন আগে 2004-এ বিএনপির সময়টা, সেইখানে কি হয়েছে, র‍্যাব যে 2 দিন আগে তথ্য উদ্ঘাটন করেছে, আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আক্তার হোসেন বুখারী সহ জঙ্গিরা তার সাথে মিলে আওয়ামী লীগ না, আপনার উলামা লীগের তৎকালীন সভাপতি, এরকম সভাপতি নাই কিন্তু। এবং আমি বলি তৎকালীন, এবং আমি বলি আপনাকে শেষ করতে দেন যে এই 2000 সালের 20শে জুলাই আপনার গোপালগঞ্জের কোটালীপাড়ায় যে 63 কেজি বোমা পাওয়া যায়, সেই স্থানে কিন্তু সেটাই করেছে। তো আপনি এত কিছুর পরে যদি আপনি বলেন যে আপনারা কি একদম ভালো মানুষ, ফেরেশতা, তাহলে তো এরকম ফেরেশতা থাকলে তো বাংলাদেশের খুঁজে পাওয়ার কথা না, যেটা বর্তমানে এখন হয়েছে। এখন বাংলাদেশের যে অবস্থা, সেইখানে কিন্তু বাংলাদেশের এই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে নিজেদের এত দুঃসাহসিকতা প্রমাণ করছেন, পাকিস্তান আমলেও কিন্তু লজ্জা পাচ্ছে এখন। আজকে বাংলাদেশের যে অবস্থা, পাকিস্তান আমলেও এরকম এত নিরঙ্কুশ বিনা ভোটে এতগুলো লোক সংসদে কখনো ছিল না। আমরা বলি, এটা বলার পর আপনিও আমাকে বলতে পারেন আগামীকালকে যে আমি রাজাকার, নইলে আমি এটা বললাম কেন। আমি সেই সময়কার পড়ালেখা করে এখনকার অবস্থা দেখে আমি একটা আমার জাস্টিফায়ার কথাটা বললাম, যে কারণে একটা যুদ্ধ হয়েছিল তার চেয়ে এখন করুণ অবস্থা যাচ্ছে। খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে বলবো, কোনটা যে লিখবো এতগুলো কথা, তো ভেবেছিলাম শুরু করবো প্রথমটা দিয়ে, আগে সাহসী দিয়ে শুরু করি। সত্যিকার অর্থে জননেত্রী শেখ হাসিনা সাহসী এবং দেশপ্রেমিক। কি জন্য কথাটা বললাম? সাহস না থাকলে সারা পৃথিবীতে যে কমন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন আছে, তার নির্বাচনে বাংলাদেশ যায় না, এবং সাবের হোসেন চৌধুরী তার সভাপতি নির্বাচিত হয়েছেন। এক সপ্তাহর আগে আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনগণের
তারা সমর্থন নিয়ে এবং পৃথিবীর প্রত্যেকটি দেশের সমর্থন নিয়ে কথা এটা বলছি যে সাহসী এবং আমরা জানি যে কিভাবে আরেকটা কথা আমি হরতাল সম্বন্ধে দুই একটা কথা বলবো শুধু আমরা দেখেছি বিএনপি জামাত যখন হরতাল দিয়েছে বিশেষ করে গত বছরের শেষের দিকে এই যে গাছ কাটার কথা বললাম সমস্ত কথা আমি বলে ফেলেছি মানুষ পোড়ানো বাস পোড়ানো এগুলোর কথা কিন্তু আমার লেখা আছে তো জামাতের হরতাল কিন্তু গত কয়েকদিন ধরে জামাতের হরতাল দেখছি আমি বিএনপি সমর্থনও দেয়নি সমর্থন উঠিয়েও নেয়নি তারা চুপচাপ আছে ঠিক আছে চুপচাপ থাক তাদের কাজ তারা করবে যে দেশের মানুষ 30 লক্ষ লোককে হারিয়েছে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছে তাদের বিচার হলেও যদি সমর্থন না দেয় জনগণই সেটার বিচার করবে এবং বিচার করছে সে নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু এই হরতালগুলোতে কিন্তু কোনো বোমাবাজি দেখিনি আমি এখন আমার মনে সন্দেহ হচ্ছে ওই বোমাবাজিগুলো বিএনপি করেছে না জামাত করেছে কারণ জামাতের হরতালে যদি বোমাবাজি না হয় বিএনপি জামাতের একত্রে যে হরতালগুলো হয়েছে সেইগুলোতে বোমাবাজি হয়েছে আমার তো মনে হচ্ছে বোমাবাজিগুলো জামাতকে দোষ দেওয়া হয়েছে আমি অবশ্য আরেকটু পরে বলবো জামাত দোষী কিনা জড়িত কিন্তু বিএনপি যে জড়িত এটা প্রমাণিত হয় আমার সুস্পষ্ট খেয়াল আছে সত্যিকার অর্থে ওনার কথায় জামাত বিএনপি এবং আওয়ামী লীগের একটা সম্পৃক্ততা লক্ষ্য করছি এবং ভাবছি তারা খুব সৌহার্দ্যমূলক পরিবেশে আছেন উনি বলছেন যে হেফাজত আওয়ামী লীগের তৈরি আওয়ামী লীগে তাদের মিটিং করার জন্য হেফাজতের তৈরি হেফাজত আওয়ামী লীগের তৈরি সত্যিকার অর্থে এই প্রথম সেই দিন রাতে বেগম খালেদা জিয়া মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী তাকে আওয়ামী লীগকে সমর্থন করতে দেখলাম যদি ওনার কথা সত্য হয়ে থাকে উনি কিন্তু বলেছিলেন যারা এখন আছে তাদেরকে সহযোগিতা করুন সবাই মিলে রাস্তায় নেমে আসুন আপনারা ভুলে যান না গত বছর 5ই মে বাংলাদেশের জনগণের মেমরি শর্ট হতে পারে এগুলো মানে তার অর্থ হচ্ছে যে জাতীয় ক্রাইসিসে একজন জাতীয় নেতা এই ধরনের কথাই বলবে নিজে ঘরে বসে বলতেই পারেন এসি রুম থেকে বলা সম্ভব হয় সবাই সব নেতারা সিনিয়র নেতা কিন্তু কেউ প্রথমে নেমে আসে না তারপরে বলি তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সমানে মানুষ মেরে ফেলছেন গুলি হচ্ছে দেখা গেছে না টেলিভিশন আওয়ামী লীগের একটা প্রোগ্রামে অন্তত আপনারা সমর্থন করেছেন যদি আমি কখনোই স্বীকার করি না হেফাজতকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে হেফাজত তো আওয়ামী লীগের একটা মেকিং গেম তো সেই জন্যই তো মেকিং গেম বেগম খালেদা জি একজন দেশপ্রেমিক নাগরিক বলে অনেক মেকিং গেম গুলো হয়তো বা উনি দেরিতে বুঝতেই পারেন না আপনাদের মতো যারা আছেন আশেপাশে অপরাজনীতি বুঝবে না যাই হোক বেগম খালেদা আমি আওয়ামী লীগকে অন্তত একবার ধন্যবাদ জানাবো যে আওয়ামী লীগকে যদি সত্যিকার অর্থে হেফাজতকে নিয়ে আসতেন উনি সেই হেফাজতকে সমর্থন দিয়েছিলেন যাই হোক এটা পলিটিক্সের সুবাতাস না না আমাকে তো শেষ করতে হবে এরপরে যা বলেছে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে একটা ওই প্রবাদ শুনেছিলাম যে হাজার হাজার লোক মরে সমন করিয়া দেখে মাত্র কয়েকজন সেই অবস্থা আপনারা যদি আজকে অধিকার 61 জনের কথা বলেছিলেন আপনারা যদি 61 জন না 13 জনের বাইরে একজনের নাম আনতে পারেন আমি রানা প্লাজার কথা বলেছেন মন্ত্রীর কথা যেটা বলেছেন উনি ঠিক বলেননি উনি ভুল বলেছেন আমরা সে কথা বলি কিন্তু রানা প্লাজা বলেন একদিনও তো বলেন এটা জাতীয়ভাবে কি ভালো হয়েছে আজকে বললাম কিন্তু আমি শেষ করব তুমি এটা সময় দেন 2 মিনিট রানা প্লাজার কথা দিয়ে শেষ করি রানা প্লাজা হাজার হাজার মানুষ মারা গেছে আমরা খুব দুঃখ পেয়েছি সবাই দুঃখ পেয়েছে এবং রানা প্লাজার সামনে এখনো দেখবেন ছেলে মেয়ের ছবি নিয়ে বাবার ছবি নিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে ওই হেফাজতের আন্দোলনে যদি এত মানুষ মারা যেত অন্তত আমার এলাকা আপনার এলাকার কেউ এসে বলতো ঠিক আছে আমার কাছে নাই বললাম আমি আওয়ামী লীগ আমি আপনার কাছে বলতে চাই সুতরাং এই নিয়ে আপনারা নিয়ে যে কাজটা করছেন আমি বলি পিলখানা নিয়ে যে কাজটা করছেন মিলাদের কথা শেষ করে নেই কথা শেষ করে পিলখানার কথা বলেছেন আপনাদের বাড়ি ছাড়া আমার কথা বলার জন্য খাতা লাগে না আমার খাতা বলার জন্য বাসাগুলো দিয়ে কথা বলার জন্য ওই স্ট্যাটিস্টিক্স লাগে না আপনি যে বাসা পেয়েছেন সময়ে যে জঙ্গিবাদের কথা বলেছেন এই যে আপনারা যে বিল্ডিংগুলো করেছেন একমত এই কারণেই যে আপনাদের সময় জঙ্গিবাদের উত্থান হয়েছিল বাংলাদেশে আপনারা ইন্ডিয়া জঙ্গিবাদকে উৎসাহিত করেছেন শায়খ আব্দুর রহমান কে আপনাদের নেতার বোনজান হতেই পারে আপনাদের আপনি আপনার বোনকে কার সাথে বিয়ে দিবেন আপনি কি যে বিয়ে দেন না আমরা তৃতীয় মানুষ সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেইলে এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টা বুধবার দুপুর 11:30 শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল টেলিফোন চৌধুরী মনি এবং প্রফেসর হাবিবুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই দর্শক মণ্ডলী আজকের আলোচনা এটি মোটামুটি বেরিয়ে এসেছে এবং এটি মোটামুটি সর্বজন বিদিত যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন অপরকে এক দল অপর দলকে যে ঘৃণা করে তাই নয়
প্রত্যেকেই মনে করে না, আমি আপনাদের দুজনের ব্যক্তিগত কথা বলছি না, আমি দল হিসেবে বলছি, এবং তারা প্রত্যেকেই মনে করে যে এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে হত্যা করবার অভিযোগ আছে। এবং এখানে একজন অতিথি বলেছেন যে ওনারা দুটো দল যমজ বোনের মতো, যদিও আরেক অতিথি সেটি মানতে রাজি নন। তবে অবস্থা দৃষ্টে মনে হয় যে বোন বললে বোধহয় ভুল বলা হবে, বাংলায় এবং এই মেয়েদের মধ্যেকার সম্পর্কের আরেকটি সম্পর্ক আছে, সেটি বোধহয় অনেক বেশি প্রণিধানযোগ্য, যমজ বোন না বলে। যদিও সে কথা বলতে চাই না, আমরা বাংলাদেশে গণতন্ত্র চর্চা করতে চাই, গণতন্ত্র শক্তিশালী হোক, সেটি আমাদের সকলের প্রত্যাশা। এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটি শক্তিশালী রাজনৈতিক দল দরকার, তেমনি গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলও দরকার। এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির কোনো বিকল্প সেই অর্থে দৃশ্যমান না। নানা রকমের চেষ্টা নানান সময় হয়েছে, কোনোটাই সেই অর্থে সফল হয়নি। অন্য যে দুটো রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি, সেটি নিয়ে অনেকের কাছে আবার এগুলো হাস্য রসের উদ্বেগ করবে, আমি সে প্রসঙ্গেও যেতে চাই না। জামায়াত ইসলামী তার ৭১-এর ভূমিকার কারণে নানাভাবেই তাকে অনেকেই বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইবে না, রাজনীতি তো কেউ দেখতে চান না। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের অনুপস্থিতি, যে কোনো একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি, যদি আমার একত্রিত বলেছেন যে একজন নিশ্চিহ্ন হলে আরেকজনকে নিয়েই হবেন, বিদায় নিতে হলে আরেকজনকে বিদায় নিতে হবে, তবে বিএনপি বা আওয়ামী লীগের কোনো একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক আবহাওয়া, তাতে যে কোনো ধরনের অশুভ শক্তি, যে কোনো ধরনের ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন, কিংবা এর বাইরে অন্য কোনো শক্তি, যে শক্তি কোনো অবস্থাতেই গণতন্ত্রের জন্য শুভ হতে পারে না, সেরকম একটি শক্তির অভ্যুদয়ের সম্ভাবনা কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে সেই সম্ভাবনাটি আছে। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি মনে করা হয়। কাজে এটি যেন আমাদের প্রধান দুটো রাজনৈতিক দল মাথায় রাখেন, নেতৃবৃন্দ বিশেষ করে দুই নেত্রী মাথায় রাখেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।